যেখানে নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ করে দিয়েছে, এখানে স্পষ্টতই বলা রয়েছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে নির্বাচিত মেয়র হিসেবে সেখানে বৈধভাবে আমাকেই ঘোষণা করা হয়েছে। তারপরে আপনারা দেখেছেন যে বর্তমান সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা সহ আরও কারো কারো প্ররোচনা থাকতে পারে, একটি নতুন রাজনৈতিক দলের প্ররোচনায় সেখানে একেবারেই মানে অবৈধভাবেই একটা রিট করা হয়েছিল, যেটা তার রিট করার এখতিয়ারই থাকে না, পরবর্তী কালক্ষেপণ করার জন্য। পরে সেটা হাইকোর্ট থেকে খারিজ হয়ে যায় এবং সেটা ফাইনালি বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এটা সুরাহা নিষ্পত্তি করে দেওয়া হয়। তারপরেও আমরা দেখলাম যে এই বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো ধরনের যোগাযোগ নাই, কোনো ধরনের আমার সাথে আলাপ আলোচনার কোনো বিষয় নাই। তারা এই ব্যাপারে সম্পূর্ণ নিশ্চুপ, নিষ্ক্রিয়। তারাও জিনিসটাকে দিনকে দিন আউট অফ হ্যান্ড করে মানে যাওয়ার মতো পরিস্থিতি তারাই তৈরি করেছে। এখন আমি যদি প্রশ্ন উঠাই যে এই বর্তমান সরকার তাদের ম্যান্ডেটটা কি, সেই উত্তর কি কেউ দিতে পারবে যে বৈধ ম্যান্ডেটটা কি? তাদের ম্যান্ডেটটা এটাই যে একটা রক্তাক্ত ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে তারা একটা বিশেষ পরিস্থিতিতে তারা রাষ্ট্র ক্ষমতায় আসীন হয় এবং এই সরকার গঠন করে এবং পরবর্তীতে আদালতেরই একটা ওপিনিয়নের মাধ্যমে কিন্তু এই সরকারকে গঠন করা হয় এবং আগামী নির্বাচনেও বা নির্বাচিত সংসদেরও এটিকে র্যাটিফাই করে বৈধতা দেওয়ার প্রয়োজনীয়তা পড়বে। তাহলে এখন যারা আমার যে আমি গতকালকে আপনি বলেছেন কি আমি কোন এখতিয়ারে মেয়র হিসাবে আমি সংবাদ সম্মেলন করেছি, সেটা তো ওই নির্বাচন কমিশনের গ্যাজেটের মাধ্যমেই আমাকে মেয়র ঘোষণা করা হয়েছে বৈধভাবে। তারপরে এত কিছু হয়ে গেল, সর্বোচ্চ আদালত দ্বারা এটাকে আপনার যে গ্যাজেটটাকে সেটাকে বহাল রাখা হলো। তারপরে তো এই প্রশ্ন যারা করবে তাদের তো আসলে আমি বলবো আইদার জ্ঞানের অভাব রয়েছে, অথবা তারা হলো গিয়া আমাদের বিরোধী পক্ষ যারা চাচ্ছে একটা বিতর্ক তৈরি করার জন্য। এখানে বিতর্কের কিছুই নাই। সর্বোচ্চ আদালতের উপরে কি আর কেউ আছে? আপিল বিভাগের 7জন প্রধান বিচারপতি সহ 7জন বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে এটাকে নিষ্পত্তি করে দেওয়া হয়েছে। তারপরে আবার কেন এটা নিয়ে কথা বলতে হবে, আমাদেরকে আন্দোলন কেন করতে হবে? তাহলে এই সরকার কি করছে? এই সরকার কি দেখছে না? এখানে মিডিয়ার মাধ্যমে তারা জানছে না? এখানে নগর ভবনের পরিস্থিতি কি তারা বুঝতে পারছে না? তো কী কারণে তারা পদক্ষেপ নিচ্ছে না? এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ কেবলই শপথ গ্রহণ অনুষ্ঠানটি করা, কোনো ওপিনিয়ন দেওয়া না। অতএব আমি বলবো যে তারা আমার কর্মকাণ্ডকে প্রশ্ন করার আগে তারা যে সংবিধানকে লঙ্ঘন করেছে, তারা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়কে তারা অবমাননা করে চলেছে প্রতিনিয়ত, এবং তারাও যে সরকারি আচরণবিধি তারাও সেটাও লঙ্ঘন করেছে স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কিন্তু আপনার সংবিধান লঙ্ঘন এবং আদালতকে অবমাননা, এই দুটি অভিযোগ কিন্তু তাদের বিরুদ্ধে উঠেছে। অভিযোগ তো তাদের বৈধতা নিয়ে এখন আমাদেরকে প্রশ্ন করতে হবে আগামী দিনে। আমি তো নির্বাচিত, তারা কয় ভোট পেয়ে এখানে সরকার ক্ষমতা এসেছে, তাদের ম্যান্ডেট কি? আর আমি তো 2,30,000 যে ভোট পেয়েছি, আমি তো আর কারচুপি করি নাই, ওই আমার সুযোগ ছিল না। আমার তো 2,30,000 ভোট আছে, তাদের তো 23টা ভোটও নাই জীবনে, তারা মেম্বার ইলেকশনও করে নাই। তাহলে তো তাদের সেই প্রশ্ন এখন তারা যদি আমাদেরকে সেগুলা বলতে চায়, তাহলে তো আমি বলবো যে তারা আসলে হয় মূর্খ, না হলে পরে তারা আসলে অন্য কোনো তাদের খুঁজে পাচ্ছে না তারা কি বলবে, যার কারণে প্রশ্নগুলো তোলার চেষ্টা করছে। এটা সম্পূর্ণ সরকারের প্রোপাগান্ডা। আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি, আমি আমাদের দলের পরামর্শক্রমে আমার সকল কর্মকাণ্ড অতীতে পরিচালনা করেছি, আগামীতেও পরিচালনা করে থাকবো এবং এটাকে এক প্রকার চ্যালেঞ্জ হিসেবে আমাদের দলের প্রতি ছুড়ে দেওয়া হয়েছিল। আপনি ঈদের আগে যদি ইয়ে করেন, এটাকে রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে তারা ছুড়ে দিয়েছিল। পরবর্তীতে দেখা গিয়েছে যখন রাজপথে আমরা নেমে আসলাম, তারাও নামার চেষ্টা করলো, তখন কিন্তু তারা সেখানে ধুলার সাথে মিশিয়ে যাওয়ার মতোই অনেকটা হলো, তাদেরকে খুঁজেই পাওয়া গেল না। এই পরিস্থিতিটা তারা তৈরি করছে, ষড়যন্ত্রকারীরা সরকারের ভেতরে রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে, তারা মিলে এই পরিস্থিতিটা উদ্ভব হয়েছে। এখানে কেন তারা কোন যুক্তিতে তারা শপথ, তারা তো খালি অনুষ্ঠানটা সম্পন্ন করবে, তাদের তো ওখানে মতামত দেওয়ার কোনো এখতিয়ারই নাই। এটা নির্বাচন কমিশনের এখতিয়ার এবং সেটা নিম্ন আদালতের রায় হয়েছে, হাইকোর্ট বলেছে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে।
তো তাদের ম্যান্ডেটটা কি সেটা নিয়ে তো আমাদের এখন প্রশ্ন করতে হবে। এবং আমি এটা বলতে চাই যে তারা সম্পূর্ণ তাদের যে নিরপেক্ষতাটা সেটা সম্পূর্ণভাবে হারিয়েছে এবং তাদের অধীনে একটা সুস্থ, সঠিক, নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠান হতে পারে এটা জনগণ বিশ্বাস করে না, আমিও বিশ্বাস করি না। আমি কিভাবে বুঝবো যে তারা 25টা 30টা সিটে তারা ম্যানিপুলেশন করে তাদের ওই যে তথা নতুন যে দল তাদের সেই ক্যান্ডিডেটদের সেখানে এস্টাবলিশ করার চেষ্টা করবে না? অবশ্যই করবে। আমি তো নিজে এটার সাফারার ভিকটিম। কিভাবে তারা প্রশাসনকে ম্যানিপুলেট করছে, তারা বিভিন্ন জায়গায় হস্তক্ষেপ করছে। অতএব এগুলা সম্পূর্ণ পুরো দোষটাই তাদের উপরে বর্তায়। আমরা কি ডে ওয়ানে তো আমরা নেমে এসে আন্দোলন করি নাই। বারে বারে যখন আমরা তাদেরকে অ্যাপ্রোচ করেছি কোনো সদুত্তর পাচ্ছি না। এবং যে কথাটি বলছে আজকে মেয়াদ, কালকে অমুক, কালকে তমুক, তাদের তো কোনো কনসিস্টেন্সি নাই কথার। একবার তারা বলছে এটা দিলে অতীতের সব নির্বাচনকে বৈধতা দেওয়া হয়। কত বড় মূর্খের মতো কথা! আমার এটাকে স্বীকার করে নিলে বরঞ্চ হাসিনার আমলের যে নির্বাচনটি অবৈধ সেটি কাগজে কলমে দালিলিক প্রমাণ একটা থেকে যায়। এই মূর্খর মতো তারা যে কথাটি বলছে এতটুকু যারা বুঝে না তারা কি রাষ্ট্র পরিচালনার যোগ্য নাকি, সেই প্রশ্নটাও তো আমাদেরকে রাখতে হবে। তারপরে তারা বিভিন্ন ধরনের বলছে যে এটা পরিবর্তন করা হয়েছে, সেটা পরিবর্তন করা হয়েছে। তাহলে কি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেয়েও বেশি আইনজ্ঞ তারা? তাহলে এইসব তো বলে হবে না। তারা এখন পুরোপুরি জনগণের বিরুদ্ধে গিয়ে অবস্থান নিয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে তারা কিছু অপপ্রচার, প্রোপাগান্ডা চালানোর মাধ্যমে তারা আমাকে বিতর্কিত করার চেষ্টা করছে। আসলে এটা করে লাভ নাই। এখানে যদি জনসমর্থন না থাকতো এই আন্দোলনের পিছনে, তাহলে তো আমি একা ওখানে গিয়ে দাঁড়ায় থাকতাম। এখানে তো এত জনগণ আমার সাথে এসে এই আন্দোলনে যোগদান করার কথা ছিল না। তারা সম্পূর্ণ এখন গণশত্রুর ভূমিকায় পরিণত হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার। তাদের এতগুলো উপদেষ্টা, এত তাদের মানে স্বনামধন্য ব্যক্তিরা রয়েছেন, কি করছে তারা? একটা বারের জন্য তো আমার সাথেও যোগাযোগ করেও একবারও বলে নাই যে এটা এই কারণে আমরা পারছি না, বা মাননীয় প্রধান উপদেষ্টাও যোগাযোগ করতে পারতেন। তারা কোনো ভ্রুক্ষেপই করছে না। তো এটা সম্পূর্ণ দোষটা এই অন্তর্বর্তীকালীন সরকারের, তাদের কতিপয় উপদেষ্টাদের, এবং এদের বিষয়ে আমার মনে হয় যে জনগণকে সতর্ক করা প্রয়োজন ছিল, যার কারণে আমি এই আন্দোলনে একটা অগ্রণী ভূমিকা পালন করেছি। আন্দোলনটি হয়েছে ঢাকার নগরবাসীর ব্যানারে, যারা ভোটাররা তারা আন্দোলন করেছে, আমি তাদের সাথে সংহতি প্রকাশ করেছি। তাহলে তাদের বৈধতা কে দিবে? আমি সেটা প্রশ্ন করতে চাই। তারা আমার বৈধতা নিয়ে প্রশ্ন, ঠিক আছে আমার এটা বৈধতা দেওয়ার দরকার নাই, তাদের যে আগামী সংসদে বৈধতা দিতে হবে সেই বৈধতাটা কে দিবে? আগে তাদেরকে সেটা নিয়ে চিন্তা করা উচিত। তারপরে আমার মনে হয় মেয়রশিপ নিয়ে চিন্তা করা উচিত আর কি। আমরা তো একটা যৌক্তিক পরিণতিতে পৌঁছানোর জন্যেই, এবং আমরা গণতান্ত্রিক উপায়ে আলাপ আলোচনার মাধ্যমে, আপনারা দেখেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের নেতা ওনার সাথেও লন্ডনে দেখা করে এসেছেন, ওখানেও তো এটা সমাধান করে আসতে পারতো। বা এখনও তো ওনাকে একটা ফোন করে সমাধান, ওখান থেকে আসলে তো আর এত কিছু করতে হয় না। তো তাদের মানে কোথায় তাদের মানে বাধাটা? নাকি তাদের এত অহংকার তাদের যে তারা এটা সমাধান করবে না, দেখি কি হয়, এরকম কেন? এই বিষয়ে এরকম হবে কেন? আমরা ডে ওয়ান থেকে, প্রথম দিন থেকে সমস্ত জরুরি সেবার মধ্যে পড়ে বর্জ্য ব্যবস্থাপনা, এখানে টিকাদান কর্মসূচি রয়েছে এবং আরও কিছু বিষয় রয়েছে, সেগুলো জরুরি সেবা, সেটা প্রত্যেকটা 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় নাই, চালু ছিল। আমি নিজেও কোরবানির সময় মাঠে ছিলাম। এখানে নগর ভবনে যখন নগরবাসী তালা মারল, সেই কেন্দ্রিক যে কিছু সেবা সেগুলো কিছুদিনের জন্য বিঘ্নিত ছিল। এবং জন্ম নিবন্ধন এবং অন্যান্য যে সার্টিফিকেটগুলো, ওয়ারিশন সার্টিফিকেট, এগুলা জোনাল অফিসে করা হয়, জোনাল কর্মকর্তাদের মাধ্যমে। তাদেরকেও আমরা শুরু থেকে বার্তা দিয়ে রেখেছি যে আপনারা প্লিজ জনগণের সেবাটা আপনারা বিঘ্নিত করুন না, সেই সেবাটা আপনারা চালিয়ে যান। আপনারা জানেন যে একটা আন্দোলন করতে হলে কিন্তু এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, তখন সেবা বিঘ্নিত হয়। অথচ আমরা আন্দোলনকারী হয়েই কিন্তু আমরাই নিশ্চিত করেছি সেবা যাতে বিঘ্নিত না হয়। উপরন্তু গতকালকে সন্ধ্যাবেলা আমরা জানতে পেরেছি যে এই এলজিআরডি উপদেষ্টা সে ফোন করে বলেছে যে আমাদের যে বর্জ্য ব্যবস্থাপনার যে গাড়িগুলো, সেই গাড়িগুলো যাতে জ্বালানি না দেওয়া হয়, জ্বালানি না দিলে বর্জ্য ব্যবস্থাপনা থমকে যাবে, তখন আমাদের উপরে চাপানোর একটা সুযোগ পাবে। এই ধরনের হীন অপকর্মের সাথে তারা জড়িত হয়েছে। যদিও আমরা জানতে পেরেছি, আমরা ব্যবস্থা নিয়েছি, আমরা তাদেরকে সেইটা বাস্তবায়ন করতে দেব না। প্রতিপক্ষর জায়গাটা তো তারাই তৈরি করছে, তো সমাধানটা তো তাদেরকে করতে হবে, আমাদের হাতে তো কিছু নাই। আমরা তো আমাদের ম্যান্ডেট তো তার থেকে বেশি। আমি তো তার থেকে কোনো দয়া দাক্ষিণ্য চাচ্ছি না।
এই নির্বাচন হয়েছে যখন, তারপরে এটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে গিয়ে আমি এটা পেয়েছি। আমার তো এদের দয়ায় তো আমি আসি নাই, বরঞ্চ তারা আমাদের থেকে ম্যান্ডেট লাগবে তাদের ভবিষ্যতে, সেটা নিয়ে তো তাদের চিন্তা নাই। তারা আমাকে প্রশ্নবিদ্ধ করছে, তাদের ম্যান্ডেটটাকে নিশ্চিত করবে আগামী দিনে। তো পুরো জিনিসটাই তাদের উপর বর্তায়, এবং উপরন্তু তারা এই যে আমাকে বিতর্কিত করার অপচেষ্টা করছে, কিন্তু এটা হয়তো সাময়িকভাবে কাজে দিতে পারে। জনগণ আমার বিশ্বাস একদিন অবশ্যই বুঝবে যে কেন এই আন্দোলনটাতে এরকম ভূমিকা আমি রেখেছি। সেটা পুরাটাই আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, এবং গণতন্ত্র আগামী দিনে যাতে কোনো ঝুঁকির মুখে না পড়ে, সেটাকে নিশ্চিত করার জন্যে। কিন্তু আমি ব্যক্তিগতভাবেও যদি আমার ইমেজ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, সেটাকে মেনে নিয়ে কিন্তু আমি আন্দোলনটাতে যুক্ত রয়েছি। শতভাগ নিশ্চিত করে বলতে চাই, এই দুই এক মাসের জন্য বা 3 মাসের জন্য কে বসবে ওখানে মেয়রে? ওটা তো আমরা তারা যদি সুষ্ঠুভাবে শপথ গ্রহণ অনুষ্ঠানটা করে ফেলতো, হয়তো কিছুই হইতো না। এখন আমরা 2-3 দিন আমি বসতামও নাকি আমি জানিও না বসতাম কিনা। কিন্তু তারা যখন এটাকে বাধা দেওয়া শুরু করলো, এই বাধা দেওয়ার মাধ্যমে কিন্তু ধীরে ধীরে তাদের যে উদ্দেশ্যটা সেটা প্রকাশ পেয়ে গেল। তখন আমাদের মনে হয়েছে যে না, এটা তো তারা অন্যায় করছে। তারা তো আইনের ঊর্ধ্বে না, আদালতের ঊর্ধ্বে তো তারা যাইতে পারে না। তা আইনের শাসনের পক্ষে আমরা দাঁড়িয়েছি, এই আন্দোলনটা সেটার পক্ষে। এখানে ব্যক্তি ইসরা কে মেয়র, কিসের মেয়র, এদের সাথে মেয়রের কি আছে? আমাদের উদ্দেশ্য একটা জাতীয় নির্বাচনের মাধ্যমে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র ক্ষমতায় আসলে, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান উনি প্রধানমন্ত্রী হলে, তারপরে উনি আমাদেরকে যাকে উনি যেভাবে প্রয়োজন মাফিক তিনি দায়িত্ব দিবেন, আমরা দায়িত্ব পালন করব। দেশকে এগিয়ে নিয়ে যাব, সংস্কারের কার্যক্রম বলেন বা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল কিছু আমরা করব। এটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য। কিন্তু এখানে তাদের উদ্দেশ্যটা তো প্রকাশ পেয়ে গিয়েছে। তারা সরাসরি আদালত মানবে না, আইন বিচার মানবে না, তারা সংবিধান মানবে না, এবং তারা নির্বাচন কমিশন পরবর্তীতে দেখা গেল তারা ঘেরাও দেওয়ার মতো একটা। আপনি আরেকটা যেটা প্রশ্ন করেছেন প্রতিপক্ষ, তাদেরকে তো আমি কোনো প্রতিপক্ষই মনে করি না। তাদেরকে আমি কোনো প্রতিপক্ষই মনে করি না। আমাদের যে আন্দোলনটা গড়ে উঠেছে নগরবাসী, আমরা তখনই চাইলে এই সরকারকে আরও বেশি আমরা বিপদের মুখে আমরা ফেলতে পারতাম, বা তাদের যে কন্টিনিউ করার বিষয়টাকে আমরা ঝুঁকির মুখে ফেলতে পারতাম। এখনও আমরা চাইলে নগরবাসীকে নিয়ে সেটা করতে পারি, কিন্তু আমরা চাই না যে দেশটা আবারও একটা অস্থিতিশীল অবস্থায় যাক। কারণ আমরা আরেকটা আন্দোলন আমাদের ইকোনমি অ্যাফোর্ড করতে পারবে কিনা সেটা আমরা মনে করি যে এটা পারবে না। আমরা চাই যে আলাপ আলোচনা হয়েছে লন্ডনে, এটা একটা ইতিবাচক দিক যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যে এই ধরনের আলাপ আলোচনা হচ্ছে, শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে এই আলাপ আলোচনাগুলো হচ্ছে। কারণ ডেমোক্রেসি মিনস ডায়ালগ, সংলাপ হতে হবে। সংলাপের মাধ্যমে আমরা গণতান্ত্রিক উত্তরণের যে পথে রয়েছি সেটাকে আমরা অর্জন করব, সেটি আমাদের উদ্দেশ্য। এখন এই আলোচনাটা যদি মন থেকে হয়, আসলেই যদি আলোচনার উদ্দেশ্যে আলোচনা হয়, আমরা সেই আলোচনা মিন করছি। কিন্তু আমার প্রয়োজনে, আমার সুবিধার্থে, বা আমি একটা সাময়িক সুবিধা পাওয়ার জন্য আলোচনার একটা চিত্র দেশবাসীকে দেখাচ্ছি, সেই আলোচনা কিন্তু আমরা মিন করছি না। অতএব যদি আসলেই আন্তরিক থাকতো, তাহলে তো এই পরিস্থিতি তৈরি হওয়ার কথা ছিল না। এখনও সময় রয়েছে। আমি বলবো যে এটাকে সমাধান করার জন্য আমার সাথে না করুক, আমার দলের শীর্ষ সাথে দেখা করছে, সেখানে আলাপ আলোচনা করে সমাধান করুক, সমস্যা তো নাই। কিন্তু তারা কোনো আলোচনা করবে, মানে এই বিষয়ে তারা কোনো সমাধান দিবে না, তাহলে জনগণ তাদের যে সিদ্ধান্ত সেটা যথাসময় নিবে। এটি আমি বলতে চাই, এর বাইরে তো আর কিছু বলার নেই।